Hello everyone, this is Mohammad Sajid Hussain Sarkar. So today we are going to talk about a very important topic which is essay writing. তোমরা সবাই জানো প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে একটা সিগনিফিক্যান্ট পোর্শন মার্কস থাকে এসে রাইটিংয়ের জন্য। তো আমরা একটু এসে নিয়ে ডিটেলসে যাই। আচ্ছা, নর্মালি প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে দেখা যায় যে তুমি যখন একটা এসে লিখো দুইটা ক্রাইটেরিয়া মেনটেন করতে হয়। একটা, তুমি যেন কোনো গ্রামাটিক্যাল মিস্টেক না করো এবং তুমি যেন কোনো স্পেলিং মিস্টেক না করো। ইট ডাজন্ট ম্যাটার যে তুমি কোন ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছো, তুমি কি খুবই টাফ ওয়ার্ড ইউজ করতেছো কি না বা ভোকাবুলারি ওয়ার্ডস ইউজ করতেছো কি না, ইট ডাজন্ট ম্যাটার। তুমি যদি সিম্পলিও লিখতে পারো ইট শুড বি এনাফ। ওকে, সো আমরা প্রাইমারিলি ফোকাস করব কোনো যেন গ্রামাটিক্যাল মিস্টেক না হয় এবং কোনো যেন স্পেলিং মিস্টেক না হয়। আচ্ছা, এবার আমরা দেখি আমাদের প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে নর্মালি এসের সেগমেন্টটা কেমন থাকে। আমরা যদি প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের দিকে একটু তাকাই এবং তাদের কোশ্চেন প্যাটার্নগুলো যদি একটু দেখি, অ্যাজ অ্যান এক্সাম্পল নর্থ সাউথ ইউনিভার্সিটি, তাদের কোশ্চেন প্যাটার্নটা আমরা যদি একটু দেখি তাহলে 120 মার্কসের মধ্যে একটা সিগনিফিক্যান্ট পোর্শন কিন্তু থাকে এসে রাইটিংয়ের জন্য। আর এসে রাইটিংটা মেইনলি ইভালুয়েট করে যে তুমি যে গ্রামার আইটেমগুলো শিখছো এগুলো কি তুমি প্রপারলি ইউজ করতে পারতেছো কি না, অ্যাজ ওয়েল অ্যাজ তুমি কি একটা সেন্টেন্স প্রপারলি কনস্ট্রাক্ট করতে পারতেছো কি না, অ্যাজ ওয়েল অ্যাজ তোমার কোনো স্পেলিং মিস্টেক হচ্ছে কি না। এই জিনিসগুলো কিন্তু নর্মালি এসে রাইটিং সেকশানে ইভালুয়েট করা হয়। ওকে, তো আমরা যদি নর্থ সাউথ ইউনিভার্সিটির কোশ্চেন প্যাটার্নের দিকে তাকাই তাহলে খেয়াল করবা যে টোটাল অ্যাডমিশন টেস্টে দুইটা এসে থাকবে। একটা হচ্ছে খুবই জেনারেল টপিকের উপর অ্যান্ড আরেকটা থাকবে কোনো রিসেন্ট ইনসিডেন্টের উপর। সেটা হতে পারে তোমার সময়ের বা তুমি যখন অ্যাডমিশন টেস্ট দিবা তখনকার কোনো একটা রিসেন্ট ইনসিডেন্টের উপর হতে পারে। এখন আমরা খেয়াল করব যে একটা এসে আমরা শিখতে হলে প্রথমে কোন কোন জিনিস আমাদের খেয়াল রাখতে হবে। যেমন আমাদের হিউম্যান বডি কিন্তু ক্রিয়েট হয় অনেকগুলো সেল দিয়ে। সো আমরা বলতে পারি যে আমাদের হিউম্যান বডির একটা ইউনিট হচ্ছে একটা সেল বা কোষ। সিমিলারলি একটা এসেরও কিন্তু ছোট ছোট ইউনিট থাকে অ্যান্ড সেই ইউনিটগুলোকে আমরা প্যারাগ্রাফস বলি। তোমরা একটু ডিপলি চিন্তা করা ট্রাই করো যে আমরা যখন অনেকগুলো লেটার ইউজ করি এবং লেটার ইউজ করার কারণে কিন্তু আমরা একটা ওয়ার্ড ক্রিয়েট করতে পারি অ্যান্ড অনেকগুলো ওয়ার্ড একসাথে লিখলে একটা সেন্টেন্স হয়ে যায় অ্যান্ড অনেকগুলো সেন্টেন্স যদি আমরা একসাথে লেখার ট্রাই করি তখন খেয়াল করবো যে একটা প্যারাগ্রাফ হয়ে যায় অ্যান্ড মাল্টিপল প্যারাগ্রাফ নিয়ে কিন্তু একটা এসে ক্রিয়েট করা হয়। সো আমরা বলতে পারি যে এসের একটা সিঙ্গেল ইউনিট হচ্ছে প্যারাগ্রাফ। আমরা স্কুল কলেজে কিন্তু ডিফারেন্ট টাইপের এসে লিখে এসেছি অ্যান্ড আমাদের মধ্যে সবসময় একটা কম্পিটিশন থাকতো যে আমরা কে কয়টা প্যারাগ্রাফ লিখতে পারি, রাইট? বাট এখন যেহেতু আমরা অনেকটাই ম্যাচিউরড, এখন আমাদের লেখার স্টাইলও অনেকটা ম্যাচিউরড হতে হবে। সো আমরা ট্রাই করব যে কতটা স্ট্রাকচার্ড ওয়েতে আমরা জিনিসটা মেনটেন করতে পারি। তো এখানে অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম হবে না যে কে কত বেশি প্যারাগ্রাফ লিখতে পারে, এটা অ্যাকচুয়ালি এরকম হয় না। আমরা স্ট্রাকচারে যাব আস্তে আস্তে, বাট আমরা তো জানলাম যে একটা এসে লিখতে গেলে প্রপারলি আমাদের প্রথমেই জানতে হবে যে একটা প্যারাগ্রাফ কীভাবে লিখতে হয়। আমাদের প্যারাগ্রাফগুলো যদি ভালো হয় তাহলে একটা এসে কিন্তু খুবই অর্গানাইজড হয়ে যায় অটোমেটিক্যালি। তো এসে ভালো করার জন্য খুব একটা এফোর্ট কিন্তু এদিকে দিতে হয় না যদি আমরা প্যারাগ্রাফগুলো প্রপারলি লেখা শিখে যাই। তাহলে আমরা এখন দেখি যে একটা প্যারাগ্রাফ কীভাবে প্রপারলি লিখতে পারি, প্যারাগ্রাফের স্ট্রাকচারটা কেমন হয়। তোমরা যদি এখানে একটু খেয়াল করো, প্যারাগ্রাফের টোটাল 3টা পার্ট থাকে। প্রথম পার্টটা হচ্ছে টপিক সেন্টেন্স। ওকে, তো দেখো কি বলা হচ্ছে যে ইট ইজ দ্য ফার্স্ট লাইন অফ এ প্যারাগ্রাফ দ্যাট রিভিলস দ্য মেইন অর কন্ট্রোলিং আইডিয়া অফ দ্য এন্টায়ার প্যারাগ্রাফ। অর্থাৎ আমি প্যারাগ্রাফটা যেই টপিকের উপর লিখছি সেই টপিকটা সম্পর্কে যেন একটা ইন্ট্রোডাক্টরি আইডিয়া প্রকাশ করে, অ্যাজ ওয়েল অ্যাজ এর পাশাপাশি তোমাকে একটা অপিনিয়ন এখানে শেয়ার করতে হবে। অর্থাৎ টপিকটা সম্পর্কে তোমার অপিনিয়ন কি, তুমি কি সেটাকে ভালো মনে করছো নাকি খারাপ মনে করছো, তুমি কি সেটাকে পজিটিভলি নিচ্ছ নাকি নেগেটিভলি নিচ্ছ, এই জিনিসটার একটা ছোট্ট ইন্ডিকেশন কিন্তু টপিক সেন্টেন্সে থাকতে হবে। সেকেন্ডলি আসছে সাপোর্টিং সেন্টেন্সেস। তো বলা হচ্ছে যে দিজ আর দ্য সেন্টেন্সেস দ্যাট ফলো
the topic sentence and the role is to support or hold up the idea stated in the topic sentence. It is also known as the body of a paragraph. আচ্ছা, এই সাপোর্টিং সেন্টেন্সগুলোকে আমরা একসাথে বডি অফ দ্য প্যারাগ্রাফ বলতে পারি। ওকে, বাট এগুলোর অ্যাকচুয়ালি কাজ কি? কিছুক্ষণ আগে তোমাদের আমি বলছিলাম যে টপিক সেন্টেন্সে তোমার একটা আইডিয়া বা তোমার এক্সপ্রেশন, টপিকটা সম্পর্কে তোমার এক্সপ্রেশনটা কেমন সেটা মেনশন করতে হয়। সো এই যে তুমি একটা এক্সপ্রেশন এক্সপ্রেস করলা, এখন কিন্তু তোমাকে এটা ডিফেন্ড করতে হবে। অর্থাৎ আমি একটা টপিক সম্পর্কে একটা স্টেটমেন্ট দিলাম, হতে পারে সেটা ভালো বা খারাপ। এখন আমি যে সেটাকে ভালো বললাম বা সেটাকে যে আমি নেগেটিভলি নিলাম, এটাকে এখন আমার ডিফেন্ড করা লাগবে। ওকে, সো ডিফেন্ড আমরা নর্মালি করি কিন্তু এই সাপোর্টিং সেন্টেন্সগুলো দিয়ে। ওকে, তো আমাদের এই সাপোর্টিং সেন্টেন্সগুলোর প্রাইমারি গোল হবে এই টপিক সেন্টেন্সটা যেন ডিফেন্ড করে প্রপারলি। ওকে, সো আমরা কখনোই এমন কোনো সেন্টেন্স বা এমন কোনো কথা লিখব না যেগুলো টপিক সেন্টেন্সকে ডিফেন্ড করে না বা যেগুলো ইরেলেভেন্ট। ওকে, অনেক সময় দেখা যায় যে আমরা এসে লিখি বা প্যারাগ্রাফ লিখি, মাঝে মধ্যে দেখা যায় যে আমরা ইরেলেভেন্ট অনেক সেন্টেন্সেস ব্যবহার করি, যেটা কিন্তু আমাদের একদমই করা উচিত হবে না। কারণ নর্থ সাউথ অ্যাডমিশন টেস্ট বা অন্যান্য প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে কিন্তু এসে লেখার জন্য খুবই লিমিটেড স্পেস দেওয়া থাকে। সো এই লিমিটেড স্পেসের মধ্যে তোমাকে কম সময়ের মধ্যে ইফেক্টিভ কিছু একটা লিখতে হবে, রাইট? সো আমরা সবসময় টু দ্য পয়েন্টে থাকবো এবং প্রিসাইসলি যা যা লেখার দরকার সেটাই লেখার চেষ্টা করব। ওকে, সো থার্ড পার্টটা হচ্ছে কনক্লুডিং সেন্টেন্স। সো এটা একটা সিঙ্গল একটা সেন্টেন্স। এখানে কি করতে হবে আমাদের? It is the last line of a paragraph that is a restatement of the topic sentence, not to be simply copied but to be paraphrased. আচ্ছা, ফার্স্ট লাইনটা একটু খেয়াল করো। It is the last line of a paragraph that is a restatement of the topic sentence. আচ্ছা, রিস্টেটমেন্ট বলতে কি বোঝায়? রিস্টেটমেন্ট হচ্ছে, সাপোজ আমি একটা স্টেটমেন্ট দিলাম, সেই স্টেটমেন্টটার মিনিংটা চেঞ্জ না করে আমি যদি একটু ডিফারেন্টলি বলি, সেটাকে আমি রিস্টেটমেন্ট বলতে পারি। অর্থাৎ আমার স্টেটমেন্টটা সেম রেখে আমি জাস্ট ডিফারেন্টলি বললাম, এটাকে আমরা রিস্টেটমেন্ট বলতে পারি। এখানে আমরা আরেকটা ওয়ার্ড সেকেন্ড সেন্টেন্সে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে প্যারাফ্রেজড। সো প্যারাফ্রেজড বলতে কি বোঝায়? সেম জিনিস, অর্থাৎ আমি একটা সেন্টেন্সকে তার মিনিং চেঞ্জ না করে একটু ডিফারেন্টলি বললাম। সো এটাকে আমরা বলতে পারি প্যারাফ্রেজড। আচ্ছা, সো এখানে একটা ট্রিক আছে, সেটা হচ্ছে যে কনক্লুডিং সেন্টেন্সে মাঝে মধ্যে এরকম হয়েই থাকে যে আমরা এক্সামে অনেক প্রেশারে থাকি, আর নর্মালি এসে লিখতে হয় আমাদের সবসময় অ্যাডমিশন টেস্টের লাস্টের দিকে। সো ম্যাথস, ইংলিশ, অন্যান্য সাবজেক্টের আনসার করার পরে যখন আমরা এসে লিখতে যাই, আমাদের ব্রেন কিন্তু ওরকম কাজ করে না। তো এইখানে আমরা যে একটা ট্রিক ইউজ করতে পারি, সেটা হচ্ছে যে আমরা যে টপিক সেন্টেন্সটা লিখছি, এই টপিক সেন্টেন্সটাকেই আমরা চাইলে একটু মডিফাই করে, প্যারাফ্রেজ করে বা রিস্টেট করে কিন্তু কনক্লুডিং সেন্টেন্স হিসেবে ব্যবহার করতে পারি। ওকে, সো আমাকে কিন্তু কনক্লুডিং সেন্টেন্সের জন্য আলাদা করে ভাবতে হচ্ছে না, চিন্তা করতে হচ্ছে না, টাইমও কিন্তু আমার অনেক বেঁচে যাচ্ছে। আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। আই গেস আমরা সবাই বুঝতে পারছি, এটাই হচ্ছে আমাদের একটা প্যারাগ্রাফের স্ট্রাকচার। জিনিসটা খুবই সিম্পল, বাট তোমাকে মনে রাখতে হবে যে কোন পার্টের কাজ অ্যাকচুয়ালি কতটুকু। যেমন টপিক সেন্টেন্সের কাজ হচ্ছে, এটা ডেফিনেটলি এটা ফার্স্ট সেন্টেন্স অফ দ্য এন্টায়ার প্যারাগ্রাফ, আর এটার মধ্যে একটা কন্ট্রোলিং আইডিয়া বা মেইন আইডিয়া, অর্থাৎ তোমার একটা অপিনিয়ন থাকতে হবে। সাপোর্টিং সেন্টেন্সের মেইন কাজ হচ্ছে তোমার টপিক সেন্টেন্সকে ডিফেন্ড করা। সো এটা ছাড়া অন্য কোনো কিছু করা যাবে না। কনক্লুডিং সেন্টেন্সে কী করতে হবে? কনক্লুডিং সেন্টেন্সে প্যারাফ্রেজ করতে হবে। কাকে? টপিক সেন্টেন্সকে। ওকে, সো জিনিসটা খুবই সিম্পল। আই গেস তোমরা সবাই বুঝতে পারছো। আমরা এখন যদি এই জিনিসটা বুঝে থাকি, তাহলে একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেখব। আচ্ছা, এইটা হচ্ছে একটা পারফেক্ট প্যারাগ্রাফ। এই প্যারাগ্রাফটা থেকে আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করব যে আমাদের যেই পোর্শনগুলো আমরা একটু আগে দেখে আসছি, তিনটা পার্ট, একটা হচ্ছে টপিক সেন্টেন্স, সাপোর্টিং সেন্টেন্স অ্যান্ড কনক্লুডিং সেন্টেন্স, এগুলো অ্যাকচুয়ালি এই প্যারাগ্রাফের মধ্যে আছে কিনা এবং প্রত্যেকটার যে ইন্ডিভিজুয়াল কাজ সেগুলো ওরা প্রপারলি করতেছে কিনা। সো আমরা স্টার্ট করি। প্রথমে বলা হচ্ছে, কক্সবাজার ইজ ফেমাস ফর ইটস ন্যাচারাল বিউটি। এভরিওয়ান নোজ দ্যাট ইট ইজ দ্য লংগেস্ট ন্যাচারাল সি বিচ।
ওকে, সো আমরা প্রথম সেন্টেন্সটার দিকে যদি একটু খেয়াল করি, এখানে বলা হচ্ছে যে কক্সবাজার ইজ ফেমাস ফর ইটস ন্যাচারাল বিউটি। সো প্রথম সেন্টেন্সে কক্সবাজার এবং তার বিউটি নিয়ে বলা হচ্ছে, অ্যান্ড তার বিউটি নিয়ে কি পজিটিভলি বলা হচ্ছে নাকি নেগেটিভলি বলা হচ্ছে? আমরা যদি খেয়াল করি, বলা হচ্ছে যে ইজ ফেমাস ফর ইটস ন্যাচারাল বিউটি, দ্যাট মিনস কক্সবাজারের বিউটিকে এই রাইটারটা অর্থাৎ এই প্যারাগ্রাফটা যে লিখছে সে পজিটিভলি নিচ্ছে। ওকে, সো এটা কিন্তু তার অপিনিয়ন বা তার কন্ট্রোলিং আইডিয়া বা মেইন আইডিয়া। ওকে, সেই জিনিসটাকে পজিটিভলি নিচ্ছে। আচ্ছা, এখন এটা আমাদের ফার্স্ট সেন্টেন্স, এটাকে আমরা কি বলবো? টপিক সেন্টেন্স, রাইট? আচ্ছা, এখন আমরা পরের সেন্টেন্সগুলো দেখব। এখানে টোটাল যতগুলো সেন্টেন্স আছে আমরা একটু ওয়ান বাই ওয়ান দেখি। প্রথমে বলা হচ্ছে এভরিওয়ান নোজ দ্যাট ইট ইজ দ্য লংগেস্ট ন্যাচারাল সি বিচ, দ্য sand and surf seems to stretch on till infinity, but there's more diverse scenery in Cox's Bazar than just sandy beaches. Those looking for Instagram-worthy photography sites will find the lush greenery of Himchori National Park or the sea-soaked stone shores of Inani Beach to be excellent backdrops. Okay, so last লাইনের আগ পর্যন্ত এতটুক হচ্ছে আমার সেন্টেন্সগুলো, রাইট? আচ্ছা, তোমরা একটু ভিডিওটা পজ করো অ্যান্ড একটু খেয়াল করার ট্রাই করো যে এখানে এমন কোনো সেন্টেন্স আছে কি না যেটা টপিক সেন্টেন্স ছাড়া অন্য কোনো কিছুকে সাপোর্ট করে বা ইন্ডিকেট করে বা বোঝানোর ট্রাই করে। এটা কিন্তু তোমরা খুঁজে পাবা না। এভরি সিঙ্গেল সেন্টেন্স ইজ ডিফেন্ডিং দ্য টপিক সেন্টেন্স। ওকে, সো আমরা যদি আর একটু ডিপলি খেয়াল করি, প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু ন্যাচারাল বিউটির সাথে সামহাও কানেক্টেড অ্যান্ড সেটা পজিটিভলি কানেক্টেড। সো এখানে অনেক ফটোগ্রাফি সাইটসের কথা বলা হচ্ছে, প্রত্যেকটা সিনারি, প্রত্যেকটা প্লেস কিন্তু অনেক বেশি এক্সাইটিং, অনেক বেশি গ্রিনারিতে ভরপুর। সো এই জিনিসগুলো কিন্তু ইন্ডিকেট করা হচ্ছে এই সেন্টেন্সগুলো দিয়ে। লাস্ট সেন্টেন্সের দিকে যদি আমরা তাকাই, তাহলে এটা হচ্ছে নাথিং ইন বাংলাদেশ কম্পেয়ার্স টু দ্য ন্যাচারাল বিউটি অফ কক্সেস বাজার। ওকে, সো খেয়াল করো, হতে পারে যে এটা আমার টপিক সেন্টেন্সের সাথে কনক্লুডিং সেন্টেন্সটা একটু ডিফারেন্ট, বাট তুমি চাইলে কিন্তু কনক্লুডিং সেন্টেন্স এবং টপিক সেন্টেন্সটা সেম রাখতে পারো একটু প্যারাফ্রেজ করে। ওকে, বাট এখানে বলা হচ্ছে যে নাথিং ইন বাংলাদেশ কম্পেয়ার্স টু দ্য ন্যাচারাল বিউটি অফ কক্সেস বাজার। দিস ইজ অ্যান আইডিয়াল এক্সাম্পল হাউ ইট শুড বি রিটেন, বাট ওই যে আমি বললাম ট্রিকটা কনক্লুডিং সেন্টেন্সের জন্য, তোমরা চাইলে ইউ ক্যান ফলো দ্যাট। বাট এই হচ্ছে ব্যাপার, কনক্লুডিং সেন্টেন্সে কিন্তু খুব সুন্দরভাবে কনক্লুশন টেনে নিয়ে আসা হয়েছে। এখানে প্রাইমারিলি কক্সবাজারের ন্যাচারাল বিউটির একটা পজিটিভ অ্যাসপেক্ট বা পজিটিভ এনভায়রনমেন্টের কথা কিন্তু বলা হচ্ছে এখানে। ওকে, তো প্রথম সেন্টেন্সটা হচ্ছে আমাদের টপিক সেন্টেন্স। মাঝে যতগুলো সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি সবগুলো কিন্তু হচ্ছে সাপোর্টিং সেন্টেন্সেস, যেগুলোর প্রাইমারি কাজ হচ্ছে এই টপিক সেন্টেন্সটাকে ডিফেন্ড করা। লাস্টে যে সেন্টেন্সটা থাকবে এটা হচ্ছে কনক্লুডিং সেন্টেন্স, এবং এই কনক্লুডিং সেন্টেন্সটা কিন্তু প্রাইমারিলি টপিক সেন্টেন্স থেকেই আসে। ওকে, এটা কিন্তু টপিক সেন্টেন্স থেকে আসবে অ্যান্ড সামহাও জিনিসটা টপিক সেন্টেন্সের সাথে রিলেটেড থাকবে। ওকে, সো তোমরা আরেকটা জিনিস খেয়াল করবা, সেটা হচ্ছে যে প্যারাগ্রাফের তো মানে আমরা যদি একটা প্যারাগ্রাফ লিখতে চাই এটার তো টাইটেল থাকে, রাইট? বাট আমরা এখন টাইটেল সম্পর্কে কাজ করব না এই কারণে, কারণ আমাদের তো অ্যাডমিশন টেস্টে প্যারাগ্রাফ লিখতে হবে না, রাইট? আমাদের লিখতে হবে এসে। দ্যাট ইজ ওয়ে আমরা টাইটেলটা এখানে স্কিপ করব। আমরা এসে রাইটিংয়ের যে ইন ফিউচার ক্লাসগুলো থাকবে সেখানে কিন্তু আমরা টাইটেল নিয়ে একটা সেপারেটেড ক্লাস থাকবে, কীভাবে আমরা টাইটেল লিখবো, কীভাবে আমরা ইন্টারেস্টিং ওয়েতে টাইটেলগুলো আমার ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফের সাথে ম্যাচ করে লিখতে পারি। এই জিনিসগুলো সম্পর্কে কিন্তু একটা সেপারেট ভিডিও থাকবে, ডেফিনেটলি ইউ শুড চেক দ্যাট আউট। বাট এই হচ্ছে মোটামুটি ব্যাপার। আই হোপ তোমরা সবাই বুঝতে পারছো যে একটা প্যারাগ্রাফ কীভাবে লিখতে হয়। আমরা যদি এই জিনিসটা প্রপারলি বুঝে থাকি তাহলে আমরা পরের স্টেপে মুভ করতে পারবো, অ্যান্ড পরের স্টেপেই থাকবে আমরা কিভাবে একটা এসে লিখতে পারি। দ্যাটস অল ফ্রম মি, থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।